এসআইআর নিয়ে কোনো কনফিউশন রয়েছে কিনা আমার আছে, আমি সেই কারণেই বলছি, কারণ এখনো এত কিছুর পরেও নতুন করে ওয়েবসাইট আপডেট হওয়ার পরেও আমার কিছু প্রশ্ন আছে। আমি জানি না আমার প্যানেলে আজকে যারা উপস্থিত রয়েছেন তাদেরও এই প্রশ্ন আছে কিনা। এসআইআর সমস্ত প্রশ্নের উত্তর দিতে পারছে কি? সাধারণ মানুষের সমস্ত প্রশ্নের উত্তর কি এসআইআর দিতে পারছে কি নির্বাচন কমিশন? যদি পারে তাহলে আতঙ্ক কেন ছড়াচ্ছে, বা কেন অ্যাটলিস্ট এটা বলা হচ্ছে যে আতঙ্কের কোনো জায়গা নেই, তার মানে আছে বলে বলা হচ্ছে। কেন আতঙ্ক আছে সেটাও খোঁজার চেষ্টা করব। কেন আত্মহত্যার ঘটনা ঘটছে, এবং এই আত্মহত্যার ঘটনা যেটা বারবার তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বলা হচ্ছে যে ভীতি তৈরি করে, আতঙ্ক তৈরি করে মানুষের মধ্যে এমন পরিস্থিতি তৈরি করা হচ্ছে যাতে তারা আত্মহত্যা করতে বাধ্য হচ্ছেন। এইরকম পরিস্থিতিতে বুঝতে পারছেন না। বিএলওদের সাথে কিছু আজকে দেখেছেন আপনারা, বিএলওদের সাথে কিছু নির্দিষ্ট রাজনৈতিক দলের যোগ নিয়ে সরব হয়েছেন অন্যান্য বিরোধী রাজনৈতিক দলগুলো। কেন এমনটা হচ্ছে সেই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব, এবং নির্দিষ্টভাবে নাম উঠে আসছে হাওড়ার, নাম উঠে আসছে দমদমের, নাম উঠে আসছে পূর্ব মেদিনীপুরের, এইরকম কিছু খবর আসছে। এবং এই যে এতগুলো কনফিউশন বা এতগুলো প্রশ্ন, এটার উত্তর নির্দিষ্টভাবে কিভাবে পাওয়া সম্ভব সেটা দেখি আগামী 1 ঘন্টায় কতটাই উত্তর খুঁজতে পারি। কিন্তু একদম শুরুতে আজকে আমার সঙ্গে যারা প্যানেলে উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে আলাপ করাবো। আমার সঙ্গে রয়েছেন বিজেপির তরফ থেকে মুখপাত্র প্রিয়ন্তী রায়। প্রিয়ন্তীকে স্বাগত জানাবো আমার অনুষ্ঠানে। রয়েছেন আমাদের সঙ্গে কংগ্রেস মুখপাত্র চন্দন ঘোষ চৌধুরী, চন্দন দাকে স্বাগত জানাবো। স্টুডিওর বাইরে থেকে আমাদের সঙ্গে রয়েছেন সিপিএম নেতা তাপস সিনহা, তাপস দাকে স্বাগত জানাবো। আমি আজকে যেহেতু একটি গুরুত্বপূর্ণ মিটিং অভিষেক বন্দ্যোপাধ্যায় অর্থাৎ ক্যামাক স্ট্রিটে আয়োজন করা হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পৌরোহিত্যে, প্রথমে একটু আপডেট আপনাদের দিয়ে রাখতে চাইবো, কয়েকটা ব্রেকিং এখানে একটু জানিয়ে রাখতে চাইবো। অভিষেক বন্দ্যোপাধ্যায় এই বৈঠকের পরে যে বিষয়গুলো জানাচ্ছেন তার মধ্যে কয়েকটা লাইন আমি এখানে একটু আপনাদের সামনে তুলে ধরতে চাইবো। 3 দিন আগে এসআইআর ঘোষণা করা হয়েছে, যেটা বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, 3 দিন আগে এসআইআর ঘোষণা করা হয়েছে। নাম করে বলছেন বিজেপির অঙ্গুলি হেলনে রাজ্যে এসআইআর, এটা হলো চুপি চুপি ভোটের কারচুপি। আমরা দেখেছিলাম গতকাল কুণাল ঘোষ তিনিও এই একই কথা বলেছিলেন, এই একই অভিযোগ করা হয়েছিল। পাশাপাশি এই আত্মহত্যার প্রসঙ্গ, সেটাও আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে স্থান পেয়েছে। আরও একটা খুব গুরুত্বপূর্ণ কথা উনি বলছেন, বিএলওদের ছায়াসঙ্গী হিসেবে BLA 2-কে থাকতে হবে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য। আরেকটা বিষয় খুব ছোট করে বলতে গেলে, দিদির দূত এই অ্যাপ আপডেট করবে BLA 2। এই অ্যাপে ডিজিটাইজড ভোটার তালিকা তোলা আছে। আগামী 3 দিনের মধ্যে বিধানসভা ভিত্তিক মিটিং, কাদের কি কাজ বোঝানো হবে সেখানে। আরও একাধিক বার্তা, এত ডিটেলস আলোচনায় যাচ্ছি না, কিন্তু আবার বলবো, এসআইআর কি সব প্রশ্নের উত্তর দিতে পারবে? আগামী দিনে সাধারণ মানুষ যারা এখনো অনেক প্রশ্নের উত্তর খুঁজছেন, যাদের আতঙ্ক পিছু ছাড়ছে না, যারা বুঝতে পারছেন না যে তারা এই দেশে আদৌ থাকবেন, যারা এটা বুঝতে পারছেন না যে এত বছর ধরে যারা ভোট দিয়েছেন, জনপ্রতিনিধি নির্বাচন করেছেন, তাহলে কি তাদের ভোটের কোনো গুরুত্ব নেই? কি হবে আগামী দিনে? প্রিয়ন্তীকে দিয়ে শুরু করি। প্রিয়ন্তী, প্রথমেই সিএন নিউজের সমস্ত দর্শককে আমার শুভ সন্ধ্যা, সাথে কোপ্যানেলিস্ট সঞ্চালক প্রত্যেককে আমার শুভ সন্ধ্যা রইল। আমরা আজকে যে প্রসঙ্গ নিয়ে এখানে আলোচনা করতে বসেছি সেটা আমরা প্রত্যেকেই জানি যে এসআইআর। আসলে এসআইআরটা আমাদের কাছে, এই প্রজন্মের কাছে একটু নতুন মনে হচ্ছে, কিন্তু আসলেই কি নতুন? আমি মনে করিয়ে দিতে চাই যে 2002 সালে হয়ে যাওয়া এসআইআর এবং ভারতবর্ষে হয়ে যাওয়া 13 বার এসআইআর আজকের দিনে কেন ভয়, ভীতি, আতঙ্ক তৈরি করবে? সেদিনের ভারতবর্ষে যদি 13 বার এসআইআর হয়েছিল, আজকে সেটা একটু দেরিতে হলেও হচ্ছে, তবে আজকে কেন এত ভয়, কেন এত ভয় আতঙ্কিত করতে হচ্ছে মানুষকে? তার কারণ একটাই, রাজনীতি মিলেমিশে একাকার হয়ে গেছে। আমি সিএন নিউজের সমস্ত দর্শককে বলতে চাই যে আপনারা প্রত্যেকে ইতিমধ্যে এসআইআর সম্বন্ধে জেনেছেন, কিন্তু বিভিন্ন রকমভাবে রাজনৈতিক প্রলোভনে পড়তে হচ্ছে, রাজনৈতিক প্ররোচনায় পড়তে হচ্ছে আপনাদেরকে, এসআইআর নিয়ে ভয় দেখানো হচ্ছে। আমি নির্দিষ্ট করে বলতে চাই, এসআইআর নিয়ে আপনাদের ভয় ভীতি পাওয়ার কোনো কারণ নেই, কারণ এসআইআর হচ্ছে আপনাদের ভোটার তালিকার বিশুদ্ধকরণের একটা পদ্ধতি, যেটা করবে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এবং যেটা সংবিধানের আওতায় রয়েছে। এখানে কোনো পলিটিক্যাল পার্টির সংযোগ নেই, না বিজেপি, না তৃণমূল, না জাতীয় কংগ্রেস, না কোনো দলের সংযোগ রয়েছে। ইলেকশন কমিশন দায়িত্ব নিয়ে এসআইআর করাবে এবং নির্দিষ্টভাবে যে ভোটার তালিকায় মৃত ভোটার, যারা স্থানীয় বাসিন্দা নয়, বহুদিন হয়ে গেছে, বহু বছর হয়ে গেছে, অন্য রাজ্যে অন্য কোথাও শিফট হয়ে গেছে, ভোট দিতে আসে না, অন্য কোথাও নাম উঠে গেছে, সেই সমস্ত তালিকাকে বিশুদ্ধকরণ করা হবে। সুতরাং এখানে কোনো ঝামেলার ব্যাপার নেই। আপনি চিন্তা করছেন কেন? যদি
আপনার না, এই তালিকা অশুদ্ধ হয়ে আছে এটা মনে হচ্ছে কেন? আমি এই কারণে বলছি, কারণ যারা এই কথা আজকে বলছেন দিশেহারা হয়ে যে তাহলে আমাদের ভোটের কি কোনো দাম নেই, আমাদের ভোট তো প্রধানমন্ত্রী নির্বাচন করলো, আমাদের ভোট তো স্বরাষ্ট্রমন্ত্রী নির্বাচন করলো, আমাদের ভোট তো মুখ্যমন্ত্রী নির্বাচন করলো। আমি গোটা দেশের নিরিখে এই কথাটা বলছি, কোনো একটা রাজ্যের কথা বলছি না। আমি একটা জিনিস খুব পরিষ্কার করে বলতে চাই যে ভারতবর্ষের সরকার নির্বাচন করবে ভারতবর্ষের নাগরিক। 5 বছর আগে বাংলাদেশ থেকে, পাকিস্তান থেকে কোনো আসা নাগরিক পশ্চিমবঙ্গে থেকে, কলকাতায় থেকে তৃণমূলের সহযোগিতায় ভোটার কার্ড, রেশন কার্ড করে সরকার নির্বাচন করবে না। যে ভারতবর্ষের মাটিতে জন্মেছে, যে ভারতবর্ষের মাটিতে বড় হয়েছে, যার মা ভারত মাতা, যে ভারত মাতাকে পুজো করে, সে ভারতবর্ষের সরকার নির্বাচন করবে। যার জন্য আমরা দেখলাম বিগত দিনে একাধিক উদাহরণ আমরা দেখতে পেয়েছি। বসিরহাট থেকে দক্ষিণ 24 পরগনা, মালদা থেকে মুর্শিদাবাদ, একাধিক জায়গায় রয়েছে তৃণমূলীর ভোট ব্যাংক, যারা বাংলাদেশ থেকে 4 বছর, 5 বছর, 7 বছর আগে এসে তৃণমূলের সহযোগিতায় ভোটার কার্ড তৈরি করে সরকার নির্বাচন করছে। আমরা বলতে পারি দুধেল গাই তারা, কারণ মমতা ব্যানার্জি স্বয়ং নিজে বলছে যে গরু দুধ দেয় তার লাথি খাওয়া ভালো, তারা দুধেল গাই নামে পরিচিত হয়েছে। এদেরকে আমরা চাই না ভারতবর্ষের সরকার নির্বাচনে এরা অংশগ্রহণ করুক। এরা যে দেশ থেকে এসেছে তাদেরকে সেই দেশে ফিরে দেওয়া হোক। প্রিয়ন্তীর কথা থেকে ধার করে এই কথা চন্দনদার কাছে আসবো এবং উত্তর নেওয়ার চেষ্টা করবো। চন্দনদা, তাহলে আমি জানি না তাপসদার কি উত্তর হবে, বাট কংগ্রেসের আপত্তি থাকার কথা নয় এসআইআর নিয়ে, যদি ন্যাশনাল সিকিউরিটির প্রশ্ন এখানে জুড়ে থাকে, এক। আর দ্বিতীয় হচ্ছে যেটা প্রিয়ন্তী বলছেন, কেন 13 বারের এসআইআর 14 বারে আতঙ্ক তৈরি করছে? প্রথমত কয়েকটা কারেকশন করিয়ে দিই। 1 নম্বর হচ্ছে এটা এসআইআর 8 এবং আর যে 5 বারের কথা বলা হচ্ছে সেটা এসআইআর ছিল না, এসআইআর হচ্ছে স্পেশাল ইন্টেন্সিভ। সুতরাং রিভিশন তো প্রতি মুহূর্তেই চলে, ইন্টেন্সিভ রিভিশন সেটা 5টা। এখন ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে যে আমাদের একটা জিনিস বুঝতে হবে যে আমরা একটা এয়ার ব্রাশ করছি কিনা, একেবারে হাওয়ায় কিছু কালার বোলাচ্ছি কিনা। ইনফ্যাক্ট প্রথম যে শর্তটা এখানে আছে সেটা বুঝতে হবে যে আমরা যখন স্ট্যাবলিশ করি এই নাগরিক পঞ্জি, আমরা সকলেই জানি 1985 এবং তার পরবর্তী সময়ে প্রতি মুহূর্তে এর প্রভিশনটাই ইসিআর কাছে ছিল যে প্রতি মুহূর্তে এর রিভিশন হবে, রিভিশন গোয়িং টু বি আ কন্টিনিউয়াস প্রসেস। খুব স্বাভাবিক, তুমি জানো কেউ 17 থেকে 18 বছর হবে, তখনও 21 ছিল, তাদের তো রিভিশনের মধ্যে থেকেই তাদের উন্নীত হতে হবে, যেটা প্রমোটিভ ভোটার্স আমরা বলি। এটা হচ্ছে 1। 2 নম্বর প্রশ্নটা হচ্ছে যে আমরা আইডেন্টিফাই করে একটা অস্বচ্ছ ধারণা নিয়ে কাউকে বলবো কে আমার নির্বাচনে অংশ নিয়ে কে ডিসিশন মেকিং প্রসেসের একটা বড় অংশীদার, তার আগে আমাকে বুঝতে হবে হোয়াট ইজ দ্য টাইম, কোন সময় আমরা কোন সময় আমরা এটা করছি। আচ্ছা, 2024-এর আগে এটা করলে কেমন হতো? আর 2024-এ যদি রিলেট করা হতো, যখন বলা হচ্ছে 2002 থেকে 2 বছর লেগেছিল, 2002 থেকে 2004 এই রিভিশনটাকে কমপ্লিট করতে, তোমার মনে হচ্ছে নাকি এই একটা মাস এবং তারপরে অ্যাটাচড অ্যানাদার মান্থ যেখানে রিইন্ডাকশন করা হবে সেটা সাফিসিয়েন্ট টাইম একটা বড় পরিধিতে কাজ করার? বুঝতে হবে জনসংখ্যার বৃদ্ধির হার কিন্তু অনেক বেশি ফ্রম 2002-2004 আর আজকে 2025। এটা হচ্ছে একটা প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হচ্ছে যে পলিটিক্যাল ইন্টেন্ট কি তখন ছিল? বাজপেয়ীজির সময় হয়েছে, বাজপেয়ীজি কিন্তু 2004-এ সরে গেছিলেন, ইনফ্যাক্ট জনভোটে উনি পরাস্ত হয়েছিলেন, ইউপিএ সরকার এসেছিল। আজ পর্যন্ত কোনো সরকারের বিরুদ্ধে এই প্রশ্নগুলো আসেনি, যে প্রশ্নগুলো এখানে এসছে ম্যানিপুলেটিভ অ্যাঙ্কারিং। আমি তোমাকে একটা এক্সাম্পল দিই। আচ্ছা, 1931 সাল, আমরা 31 সাল, ফর এ সেকেন্ড প্লিজ, 31 সালের পর থেকে তুমি দেখবে কন্টিনিউয়াস, তার আগেও আমাদের সেন্সাস হয়েছে, জনগণনা হয়েছে, 31-এর পর থেকে কখনো স্টপ করেনি, ইভেন আফটার ফ্রিডম, প্রতি 10 বছরে জনসংখ্যা। এর পিছনে একটা ইকোনমিক তত্ত্ব থাকে, জনসংখ্যার নিরিখে তোমার জিডিপি থাকবে, জনসংখ্যার নিরিখে তোমার প্রোগ্রেশন থাকবে, কিভাবে এগ্রিকালচার থেকে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট হচ্ছে। আমরা ইকোনমির মানুষ হিসেবে আমরা এটা জানি। এই উইন্ডোটাকে আমরা ল্যাপস করেছি 2011-এর পর। 2011 ইউপিএ সরকার, 2021-এ এসে করা হলো না কেন? ইনফ্যাক্ট প্রথম প্রশ্নটা হচ্ছে তোমাকে আগে দেখতে হবে, আমি আবারও বলি যে ইউ ক্যান নট বি জাস্ট আনারিং, ইউ ক্যানট সে যে এই জায়গাটাতে এই লোক আছে। নো, হোয়াট ইজ দ্য এভিডেন্স? ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে তুমি হাওয়ায় বলিও না। আমি প্রথম যে প্রসঙ্গটা বলি, আচ্ছা দেবারতী, আমাদের দেশের জনসংখ্যা তুমি বলবে 140 কোটি, আমি বলবো 146 কোটি। 6 কোটি ইজ নট এ ম্যাটার, 6 কোটি ক্যান মেক দ্য গভর্নমেন্ট চেঞ্জ।
এই 6 কোটি, তুমি একটা জিনিস বলো, 16 বছর কোনো সেন্সাস নেই, জনসংখ্যার নিরিখের ওপর দাঁড়িয়ে তুমি যে এভিডেন্সিয়াল ডকুমেন্টটা তৈরি করবে সেটা তুমি তৈরি করতে পারোনি, তো দ্যাট ইজ ইউর ফেলিওর। 14 বছর তার মধ্যে তুমি ক্ষমতায় আছো, 21-এ তোমার দায়িত্ব ছিল, তুমি এখন বলছো 27-এ গিয়ে আমরা ডিজিটাইজ করব। আমরা বলছি 26-এ নয় কেন, 24-এ নয় কেন, আর এই নির্বাচনের 24-এর নির্বাচনের আগে নয় কেন? আমি তোমাকে এখানে বলে শেষ করি, দেবারতী এখানে বলে শেষ করি, ইনফ্যাক্ট there are lot of loopholes, আমি অন্য অনেক loopholes নিয়ে কথা বলতে পারি, বাট এসআইআরকে সামনে রেখে আজকে ভীতি সন্ত্রস্ত ভারতবর্ষ কেন, যেটা বাজপেয়ীজির সময় ছিল না, এর বিশ্লেষণটা বিজেপি করি, এই বিশ্লেষণটা বিজেপি। কিন্তু প্রিয়ন্তীর দল তো এই কথা বলছে যে ভারতবর্ষের বাকি রাজ্যে আমি আবারও বলছি পেন্ট করলে হবে না, পেন্ট হাওয়াতে পেন্ট করলে হবে না, ক্যানভাসে করুন। আমি দেখতে চাই এই এভিডেন্সিয়াল বিহারের উদাহরণ দেওয়া হচ্ছে, এভিডেন্সিয়াল বিহারের উদাহরণ দিচ্ছে যে বিহারে কোনো রকম সমস্যা হয় না। অ্যাবসলিউটলি, আমি এখনো বলছি একবার যে ঘুরে আসবেন শহর কলকাতার গুলশান কলোনিতে যারা থাকছে তারা কারা, কি তাদের ভাষা, কি তাদের পোশাক, কি তাদের কালচার। ভাই প্লিজ, না সেটা একটা অন্য পার্সপেক্টিভ আর অন্য আলোচনা। আমি সেটা বলছি না, আমি বলছি না উনি বললেন যে হাওয়াই বললে হবে না, আমি জাস্ট গুলশান না ওটা দ্যাট ইজ একটা জিনিস বলি, শোনো আমি একটা প্রশ্ন করে দিই, চন্দ্র একটা প্রশ্ন করে দিই, একটা প্রশ্ন করে দিই, 4 হতে পারে, 2 শেক্সপিয়ার হতে পারে না, এই ধরনের এভিডেন্স দিয়ে কোনো লাভ আছে? না আমি বলছি কমিশন যখন প্রেস কনফারেন্স করছে তারা স্পষ্ট করে বলছে বিহারের উদাহরণ দিয়ে তারা বলছে এটা তাদের সাফল্য, যে কোনো সমস্যা হয়নি, কোনো নির্ঝঞ্ঝাট, পুরো বিষয়টা মানে এসআইআর পুরো প্রসেসটা নির্ঝঞ্ঝাট। মহারাষ্ট্রে সাফল্য হলো না কেন? আমরা যে এভিডেন্সটা দিলাম সেখানে সাফল্য হলো না কেন? কেন কর্ণাটকে সাফল্য হলো না? কেন হরিয়ানাতে সাফল্য হলো না? আমি উত্তরপ্রদেশের কাছ থেকে তার আগে একটু তাপসদার কাছে যাই। তাপসদা, আপনার কি মূল্যায়ন? কনফিউশন উত্তর পাচ্ছি না, কনফিউশন কেউ দিতে পারবে না। দেখুন তাপসদার উত্তরটা নিয়ে নি। হ্যাঁ, একটা বিষয় শুনো যে আমরা এসআইআর এর বিরোধী না। এসআইআর আমরা চাই যে একটা পরিচ্ছন্ন ভোটার লিস্ট, যেখানে মৃত থাকবে না, পলাতক থাকবে না, কোনো কিছু থাকবে না, এই ধরনের একটা ভোটার লিস্ট দরকার। কিন্তু আমরা আজকে কি দেখতে পাচ্ছি, যেটাতে 21-এ নির্বাচন হয়ে গেল, সেখানে প্রচুর পরিমাণে কয়েক লক্ষ মৃত ভোটার, বাইরের ভোটার, এই সমস্ত কিছু দিয়ে নির্বাচন হয়ে গেল। 24-এ যেটাতে প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন, গোটা দেশ জুড়ে কয়েক কোটি মৃত ভোটার আছে, সেই মৃত ভোটারদের ভোটে প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন, গোটা দেশে কেন সেটা করা হলো না? এবারে যদি ভোটার লিস্টে গোলমাল থাকে, ভোটার লিস্টে যদি মৃত মানুষের নাম থাকে, বহিরাগতদের নাম থাকে, যাদের নাগরিক হওয়ার কথা না, যাদের ভোটার হওয়ার কথা না, তাদের নাম যদি থাকে, এই ব্যর্থতা এই দায়িত্ব নিতে হবে নির্বাচন কমিশন। আমরা পরিষ্কার ভাবে যে আমাদের বক্তব্য যে এই ভীতিটা ছড়াচ্ছে কিন্তু দুটো রাজনৈতিক দল। একটা হচ্ছে প্রথমে বাজার গরম করবার জন্য শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা হিসেবে তিনি বলতে শুরু করলেন, যখন বিহারে এসআইআর হচ্ছে, বিহার নিয়ে যখন সমস্ত নিউজ ব্রেক করছে, তখন শুভেন্দু অধিকারী বললেন আমাদের রাজ্য বাদ যাবে 1,20,00,000 রোহিঙ্গা। আমি এখানে সবার কাছে নেট আছে, রোহিঙ্গা 1,20,00,000 কোথায়? শুভেন্দু অধিকারীর বক্তব্যটা আমার কাছে আছে। ফলে এই রোহিঙ্গা বলে আসলে বিজেপি চাইছে রাজ্যের মুসলিমদের একটা বড় অংশ বা দেশের মুসলিমদের একটা বড় অংশ যেহেতু বিজেপি ভোট দেয় না বলে বিজেপির ধারণা, তারা বিজেপি ওই মুসলিমদের নাম কোথায় কোথায় বাদ দিতে হবে। পোশাক দেখে, ভাষা দেখে, পাওয়ার দেখে নাগরিকত্ব চিহ্নিত করা যায় না। দিল্লির সিআর পার্কে ঘুরলে মনে হবে আমি কলকাতাতেই আছি, মাছের বাজার দেখলে, তেলেভাজার বাজার দেখলে মনে হবে আমি কলকাতাতে আছি, এত বাংলার মানুষ ওখানে আছে। আবার আমরা অন্যান্য দেশে গেলেও দেখতে পাই ভারতীয়রা কোথায় কত বেশি বেশি আছে। আর সঙ্গে সঙ্গে তৃণমূল ঝাঁপিয়ে পড়লো, কারণ তৃণমূলের মুনাফা হচ্ছে যত চাল ভোটার রাখতে পারবে, যত মৃত ভোটারের নাম থাকবে ভোটার লিস্টে, তৃণমূলের বেনিফিট। তৃণমূল এই যে আজকে গোটা আতঙ্কটা ছড়ানো হচ্ছে, এই আতঙ্ক ছড়ানোর জন্য আমরা পরিষ্কার ভাবে বিজেপি এবং তৃণমূল নির্বাচন কমিশনের কাছে আমাদের দাবি যে পরিচ্ছন্ন ভোটার লিস্ট করতে হবে, তার জন্য যা যা করা দরকার সেটা করতে হবে, তাতে আমরা সহযোগিতা করব। বিএলওদের ভূমিকা আছে, পক্ষপাতিত্ব করা যাবে না। বিধানসভা আমাদের সমস্ত ব্লকগুলোতে, বিধানসভাগুলোতে সর্বদলীয় মিটিং করতে হবে, এখানে বাধা কোথায়? শুরু হয়েছে যদি আমাদের দাবি মেনে নির্বাচন কমিশন আজ থেকে শুরু করে দিয়েছে সমস্ত সর্বদলীয় রাজনৈতিক মিটিং। সেই জায়গায় দাঁড়িয়ে যেখানে যা অসুবিধা হবে তার জন্য হেল্পলাইন খুলতে হবে, আমরাও হেল্পলাইন খুলবো। গরিব মানুষদের নাম বাদ পড়ে যাওয়ার একটা বিশাল সম্ভাবনা দেখা দিয়েছে। গরিব মানুষরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে, যারা এত বেশি নেট চর্চা করতে পারে না, যারা প্রমাণপত্র গুছিয়ে রাখতে পারে না। আজকে উত্তরবঙ্গের কথা ভাবুন তো, কি হবে তাদের?
যাদের ভোটার লিস্টে নাম আছে তারা কোনো প্রমাণপত্র এখনই দিতে পারবে না। আর সরকারের কাজ এত দ্রুত গতিতে হচ্ছে না যে আমি একটা কোনো প্রমাণপত্র পেলেই এখনই আমি সাবমিট করে দিতে পারবো, কিন্তু দিতে হবে। কিন্তু পরিচ্ছন্ন ভোটার লিস্ট তৈরি করবার জন্য নির্বাচন কমিশনকে পূর্ণাঙ্গ দায়িত্ব নিতে হবে। কোন বৈধ ভোটারের একটি নাম বাদ গেলে আমরা প্রতিরোধ করব, সেটা ছেড়ে দেব। একটিও মৃত মানুষের নাম থাকবে না। মৃত ভোটাররা কেন এখনো থাকবে? এই পশ্চিম বাংলাতে মৃত ভোটাররা তৃণমূলকে ভোট দিচ্ছে, বিজেপিকে ভোট দিচ্ছে, কেন থাকবে? এটা কেন ক্লিয়ার করা হয়নি এতদিন ধরে? কেন সেন্সাস? অনেকে মজা করে বলছে মৃত ভোটাররা অ্যাটলিস্ট তৃণমূল বিজেপিকে তো ভোট দিচ্ছে, বামেদের কজন দিচ্ছে? যাই হোক, সেটা জোকস অ্যাপার্ট। আমি আসবো দাদা, আমি আসবো প্লিজ আমি আসবো। কুণাল ঘোষের একটা রিয়াকশন একটু শোনাবো, আমি একটা ব্রেকে যাবো। তারপর কুণাল ঘোষ তিনি বলছেন এই আতঙ্কের জায়গাটা দেখুন কি বলছেন। একটি মৃত্যুর খবর এবং অভিযোগ এই এসআইআর এনআরসি শিকড় ধরে টান দিয়ে অন্য দেশে পাঠিয়ে দেওয়ার যে বাতাবরণ কেন্দ্রের শাসক দল তৈরি করছে, তাতে আতঙ্কিত হয়ে আত্মঘাতী হওয়ার প্রবণতা আমরা গভীর শোক প্রকাশ করছি। এবং এই যে বিপদটার মধ্যে মানুষকে ঠেলে দিল ভারতীয় জনতা পার্টি, এর তীব্র প্রতিবাদ এবং সমালোচনা করছি। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমাদের একটাই বক্তব্য যে আপনারা দেখুন, মমতাদি রয়েছেন, অভিষেক রয়েছে, তৃণমূল কংগ্রেস রয়েছে, আতঙ্কিত হয়ে উদ্বিগ্ন হয়ে চিন্তায় পড়ে নিজেদের এইভাবে ক্ষতি করবেন না। একজনও বৈধ ভোটার যাতে বাদ যেতে না পারে সেই লক্ষ্যে তৃণমূল কংগ্রেস সর্বতভাবে সঙ্গে থাকবে। আপনারা এই টেনশনটা, এই উদ্বেগটা নিয়ে নিজেদের ক্ষতি, এই আত্মহত্যা, এই মৃত্যুর মিছিল, এটা কোনো অবস্থাতে এগোতে দেবেন না। এটাকে থামিয়ে দিন। এটা বিজেপি এই আতঙ্কটা তৈরি করেছে, কিন্তু আপনারা তাতে নিজেদের ক্ষতি করবেন না। বিপর্যয়ের মধ্যে সাধারণ মানুষকে ঠেলে দিল ভারতীয় জনতা পার্টি, কুণাল ঘোষ বলছেন। আমি অবশ্যই প্রিয়ন্তীর কাছ থেকে উত্তর নেব, কিন্তু তার আগে জানিয়ে রাখি তৃণমূল মুখপাত্র তন্ময় ঘোষ আমাদের সঙ্গে যোগদান করেছেন অনুষ্ঠানে। তন্ময়দাকে স্বাগত জানাবো। একটা ব্রেক নেব, শার্প ব্রেক, তারপর ফিরছি, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। কুণাল ঘোষের বক্তব্য, বিপর্যয়ের মধ্যে ঠেলে দিল মানুষকে বিজেপি। আমি প্রিয়ন্তীর কাছে ডেফিনেটলি এটা উত্তর নেব, কিন্তু তার আগে একটু তন্ময়দার কাছে যেতে চাইবো। তন্ময়দা, কনফিউশন, কিছু প্রশ্ন, আতঙ্ক এখনো এসআইআর কে ঘিরে মানুষের মধ্যে দেখা যাচ্ছে, বিভিন্ন জায়গা থেকে সেরকম কিছু খবর আসছে। আপনাদের কাছে কি খবর রয়েছে? না, আমার কাছে কোনো খবর আছে বলতে এরকম নয়। আমি আগেও বহুবার আপনাদের স্টুডিওতে বলেছি, সব জায়গাতেই বলি, এখন লোকজনের রাজনীতি তো মূলত অনেক লোকজনেরই, সব লোকজনের নয়, মূলত সোশ্যাল মিডিয়া এবং মিডিয়া নির্ভর। তার সঙ্গে একটু পার্থক্য আছে, সেই জন্যে লোকের আমার খুব একটা পছন্দ হয় না আমাকে। এখন আমি কিছুক্ষণ আগেই কয়েকটা ভিডিওর ক্লিপ পেলাম। ভিডিও ক্লিপগুলো কোথায়? ভিডিও ক্লিপগুলো হলো বনগাঁ লোকসভার অন্তর্গত, অর্থাৎ শান্তনু ঠাকুর যেখানে সাংসদ আছেন এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, কোথাও মুসলিম টুসলিমের কোনো গল্প নেই, পুরো একদম সহি হিন্দু। তারা কয়েকটা ক্লিপ পাঠাচ্ছেন। সেই ক্লিপে কি বলছে? তারা বলছেন, মানে এটা দেখানো যাবে কিনা জানি না ক্যামেরা থেকে, সালতিয়া ভিলেজের একজন বলছেন, তারপরে গোয়ালবাটির এক ভদ্রমহিলা বলছেন যে এসআইআর সম্পর্কে তাদের কি মন্তব্য। আমি জানি না শোনা যাবে কিনা। শোনা যাবে? আমার জন্ম এই দেশে, আমার এক মিনিট। হ্যাঁ, আমার দেশে মাইগ্রেশন করে, তারপরে আমার বাবা মারা যায়। মারা গেলে আমি তখন কাগজপত্র কিছু আমি রাখিনি। টাকা না পাওয়ার পরে আমি এইখানে এসে বাড়ি করেছি। সেই বাড়ি করে সেখানে বসবাস করতেছি। আচ্ছা, ভোট আমার হয়নি, যে কোনো এই কারণের জন্য আমি করতে পারিনি। সেই কারণে এইখানে এসে এসআই যদি হয় তাহলে আমার খুব অসুবিধা। আমি এই সমস্ত ডকুমেন্ট কোথায় পাবো? বাবা মারা গেছে, বাবা মা যখন আমার 5 বছর বয়স তখন আমার বাবা মারা গেছে। মারা যাওয়ার পরে আমি ভাসে বসবাস করতেছি করে এখন আমি আজ এইখানে এসে বাড়ি করে এইখানে বসবাস করতেছি। করার পরে
এখন আমি ভোট করতে পারিনি। মোদ্দা কথা হচ্ছে একটা চাই না এসআইআর চাই না, এটা উনি বলছেন। আমি এখানে বসবাস করছি, আমার এই সমস্ত করতে আছে, আমি তো পারিনি। তা আমার কি ভোটের রাজনৈতিক কারণে আপনি রাজনৈতিক কারণে আমার তো ভোটটা হয়নি। আচ্ছা আচ্ছা, তাহলে আপনি চান না পশ্চিমবাংলায়? না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখন মুশকিল হচ্ছে, এরকম আমি আরও ভিডিও দেখাতে পারি। বিষয়টা এটা হচ্ছে স্যাম্পল। আমি আগের দিন অন্য একটা সংবাদ মাধ্যমে একটা প্রস্তাব রেখেছিলাম, প্রিয়ন্তী আছে, বিজেপির মুখপাত্র চন্দনদা আছেন, আমি আপনাদের চ্যানেলেও একই প্রস্তাব রাখছি। প্রস্তাবটা হচ্ছে আপনারা গ্রাম বাংলায়, মানে গোটা পশ্চিমবাংলার মধ্যে যে কোনো একটা গ্রাম চুজ করুন, সিলেক্ট করুন, আপনারা ঠিক করুন, আমাদেরকে জানানোর দরকার নেই আগে থেকে। সেখানে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমি যাব, কংগ্রেসের পক্ষ থেকে চন্দনদা যাবেন, বিজেপির পক্ষ থেকে প্রিয়ন্তী যাবেন, এবং সিপিআইএমের পক্ষ থেকে আমি অনলাইনে দেখছি তাপসদা আছেন, তাপসদা যাবেন। আমরা সকলে মিলে যাই, গিয়ে আপনারা প্রশ্ন করুন যে গ্রামের যে প্রান্তিক মানুষরা আছে সেই প্রান্তিক মানুষদের এসআইআর নিয়ে প্রশ্ন করুন, যা ইচ্ছে প্রশ্ন করুন। আমরা যেটা বলছি স্টুডিওতে সেটা মিলছে কিনা দেখুন। আমার বক্তব্য এইখানে আমি তন্ময়দা আরেকটা কথা তাহলে বলি, কিছুক্ষণ আগে প্রিয়ন্তী বলছিল গুলশান কলোনিতে যেতে। হ্যাঁ, তো গুলশান কলোনিতে চলুন, গুলশান কলোনিতে যেতে আমার কোনো আপত্তি নেই। কলোনিতে যান। আমার বক্তব্য হচ্ছে দুটো খুব সহজ। সেটা হচ্ছে, যদি কোনো অবৈধ অনুপ্রবেশকারী বাংলায় থেকে থাকেন তাহলে তাকে নিয়ে আপনারা কি করবেন, আপনারা কি করবেন না, তার দায়িত্ব স্বরাষ্ট্র মন্ত্রণালয়। অনুপ্রবেশ হলো কি করে? না, অনুপ্রবেশটা হলো কি করে? বাছাই করবে কে? আমি বলে দিচ্ছি, না আমি বলে দিচ্ছি, হ্যাঁ একদম পরিষ্কার করছি, একদম পরিষ্কার করছি। এই জায়গাটাই গুলিয়ে দেওয়া হচ্ছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাজ হচ্ছে যারা এখানে অবৈধ নাগরিক হিসাবে থাকছেন তাদেরকে ভারতবর্ষের যে সংবিধান, তার যে আইন, সেই আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে, স্টেপ বাই স্টেপ আছে, কোথাও অসুবিধা নেই। নির্বাচন কমিশনের কাজ হচ্ছে ভোটার তালিকা তৈরি করা এবং সেই ভোটার তালিকা স্বচ্ছ ভোটার তালিকা তৈরি করা। তাদের কাজ এটা নয় যে কে অবৈধ নাগরিক কে বৈধ নাগরিক, এটা নির্বাচন কমিশনের আওতায় পড়ে না। এক। দ্বিতীয় কথা, কেন্দ্রীয় স্বরাষ্ট্র আমি বলিনি, আর বলবে তুমি, আমি একটু বলি, তারপরে বলবে, আমি একদম চুপ থাকি, আমি অন্য সময় বললি না। দ্বিতীয় হচ্ছে, আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এসআইআর প্রসঙ্গে প্রেস কনফারেন্সে বলেছেন, মানে মিডিয়ার সামনে বলেছেন, আমরা চাই এসআইআর, কারণ ডিটেক্ট, ডিলিট, ডিপোর্ট। এইটা স্বরাষ্ট্রমন্ত্রী কিভাবে নির্বাচন কমিশনকে বলতে পারেন? নির্বাচন কমিশন সংবিধানের, আমি বহুবার একই উদাহরণ দিয়েছি, সংবিধান খুললে সংবিধানের প্রথমেই যে ছবিটা দেখা যায় এরকম একটা ত্রিভুজাকৃতি থাকে, পরবর্তীকালে চতুর্ভুজ হয়েছে। বারবার বলছি, সংবাদ মাধ্যম ঢুকেছে 4টে স্তম্ভের মধ্যে। এই 3টে স্তম্ভর প্রথমে একদিকে লেজিসলেচার অর্থাৎ আইনসভার লোকজন, একদিকে ব্যুরোক্র্যাটসরা অর্থাৎ এক্সিকিউটিভ, এবং একদিকে জুডিশিয়াল। তার মাঝখানে যে সংস্থাগুলোর নাম লেখা আছে তার মধ্যে হচ্ছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, সিএজি, এই ধরনের। অর্থাৎ তারা কাউরির দ্বারা পরিচালিত বা কাউরির দ্বারা ইনফ্লুয়েন্স নয়। তাহলে সেই নির্বাচন কমিশন, মুখ্য নির্বাচন কমিশনার, তিনি যখন প্রেস কনফারেন্স করলেন এসআইআর নিয়ে, তিনি কি বলেছেন ভালো করে আরেকবার শুনুন তো। তিনি বললেন, এখানে যারা যারা বাদ যাচ্ছে তাদের নাগরিকত্বের প্রমাণ দিতে হবে। উনি নাগরিকত্ব নিয়ে কথা বলার কে? নির্বাচন কমিশনার হলেই নাগরিকত্ব নিয়ে কথা বলতে হবে। কারণ কি, উনি অমিত শাহর সঙ্গে আগে কাজ করেছেন, তার জন্য 2 2 4 করতে হবে। মানুষের ভয়টা কোথায় তৈরি হচ্ছে? ভয়টা এখান থেকে তৈরি হচ্ছে। এসআইআর 2002-এও হয়েছে, তার আগে অনেকবার হয়েছে, কোনো মানুষকে তো এরকম ভীত হতে হয়নি। হঠাৎ মানুষের মধ্যে আতঙ্ক। আমি কেন মুসলিম এই বলছিল না যে গুলশান কলোনি, যে কোনো কলোনি, যেখানে ইচ্ছে যাক, আমার কোথাও আপত্তি নেই। আমার প্রশ্ন হচ্ছে, সাধারণ মানুষ যে ভয় পাচ্ছে সেই জায়গাটা অত্যন্ত ক্ষতিকারক, এবং যে কারণে আজকে আমার শোতে আসতে দেরি হলো। আমাদের দলের পক্ষ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা মিটিং ডেকেছিলেন, সেখানে পরিষ্কার বলে দেওয়া হয়েছে 6200টা জায়গায়, অর্থাৎ 3345টা অঞ্চল এবং 2281 বোধহয় ওয়ার্ড আছে শহরে,
তার মানে ওই টোটাল মিলে 6200 কাছাকাছি হচ্ছে এক্স্যাক্টলি যে নাম্বারটা। প্রত্যেকটা জায়গায় আমরা হেল্প ডেস্ক করছি এবং হেল্প ডেস্ককে বলে দেওয়া হয়েছে, আমি অন ক্যামেরা বলছি, বলে দেওয়া হয়েছে তিনি বিজেপির ভোটার হন, সিপিএমের ভোটার হন, কংগ্রেসের ভোটার হন, তৃণমূলের ভোটার হন, তার ফর্ম ফিল আপ করতে যদি কোথাও অসুবিধা হয় সমস্ত সাহায্য যেন ওই ক্যাম্প থেকে করা হয়, একটা লোককেও যেন বাদ দিতে না হয়। তো সেটাই তো রাজনীতি। আমি মানুষের কাছে পৌঁছানো তৃণমূল কংগ্রেস যেভাবে করে এসেছে এতদিন, এবং এই যেটা কুণাল ঘোষ যে অভিযোগ করছেন যে বিপর্যয়ের মধ্যে মানুষকে ঠেলে দিচ্ছে ভারতীয় জনতা পার্টি, মানুষ এটা বিশ্বাস করতে শুরু করেছেন কিনা জানি না, কিন্তু যদি এটা হয়ে থাকে তাহলে যেটুকু সংগঠন বিজেপি এই রাজ্যে তৈরি করেছিল সেই জায়গাটা থাকবে কি প্রিয়ন্তী? আমি প্রথমেই বলবো এসআইআর এর সাথে ভারতীয় জনতা পার্টি বা ভারতীয় জনতা পার্টির ভোট ব্যাংকের কোনো লেনাদেনা নেই। এসআইআর নির্বাচন কমিশন করবে, সংবিধানের আওতায় নির্বাচন কমিশন। আমি আরেকটি কথা বলবো, আমার পাশেই বসে আছেন তন্ময় দা, তৃণমূল মুখপাত্র, তিনি বলেছেন এবং একটি ভিডিও ফুটেজ দেখিয়েছেন। আমি সেই বৃদ্ধ দাদু বা ঠাকুরদাকে নমস্কার জানিয়ে বলতে চাই, আপনি চিন্তা করবেন না, এসআইআর তো ভারতবর্ষের একটা সাংবিধানিক অধিকারে হচ্ছে, নির্বাচন কমিশন সেটার বিশুদ্ধকরণ ভোটার তালিকা তৈরি করছে। তন্ময় দাদের মতন মানুষরা আপনাদেরকে একদিকে যেমন বিভ্রান্ত করছে, আতঙ্কিত করছে, তন্ময় দা যেমনভাবে ভিডিও সংরক্ষণ করেছে তেমনিভাবে ওনার দলের লোকেরাই আপনাকে সহযোগিতা করবে, তাছাড়া উপায় নেই, কারণ ইলেকশন কমিশন এসআইআর জারি করে দিয়েছে এবং এসআইআর পশ্চিমবঙ্গে হবে। এটা তো রাজনীতির কথা হয়ে যাচ্ছে। আমি প্রিয়ন্তী কেন বলছি না, রাজনীতির বাইরে তো আমরা বেরোতে পারবো না বা কথা বলতে পারবো না হয়তো এখানে, কিন্তু বিজেপি বলছে তৃণমূল ভয় দেখাচ্ছে, তৃণমূল বলছে বিজেপি ভয় দেখাচ্ছে, কি হচ্ছে? মানে এটা আমি আসবো তাপস দা, ডেফিনেটলি আমি আসবো, দাদা আমি আসবো, একটু উত্তরটা নিয়ে নি প্রিয়ন্তীর কাছে। না না, তাপস দা আমি আসবো দাদা, সময় দেবো, সুযোগ দেবো, আসবো দাদা, প্লিজ একটা ব্রেকও নিতে হবে আমাকে প্লিজ। হ্যাঁ প্রিয়ন্তী, আমি বলতে চাইছি বিজেপি কি করে ভয় দেখাচ্ছে। বিজেপি বলছে এসআইআরকে সমর্থন করছি, কারণ পশ্চিমবঙ্গে যেভাবে অন্যান্য দেশ থেকে এসে আস্তানা গেড়ে রয়েছে বিভিন্ন দেশের মানুষজন, এবং যেভাবে ভোটার তালিকায় মৃত ভোটাররা রয়েছে, অন্যান্য অবৈধ ভোটাররা রয়েছে, ভোটার তালিকায় বিশুদ্ধকরণ করে এইসব ভোটার বাছাই করে নির্দিষ্টভাবে বৈধ ভোটারদের রাখা হোক, বিজেপি এসআইআরকে সমর্থন করছে এবং বলছে সাধারণ মানুষকে যে ভয় পাওয়ার কোনো কারণ নেই। তাহলে বিজেপি ভয় দেখাচ্ছে কি করে? কারা ভয় দেখাচ্ছে এটা বলুন? এসআইআর হতে দেব না, মোথাবাড়ি লণ্ডভণ্ড করে দেব, জ্বালিয়ে দেব, পশ্চিমবঙ্গে আগুন জ্বালিয়ে দেব, কারা বলছে এটা? তৃণমূল কংগ্রেসের একাধিক নেতৃত্ব বলছে, মেম্বার অফ পার্লামেন্ট বলছে, নৈহাটি যিনি আছেন এবং মোথাবাড়িতেও যিনি তৃণমূল নেত্রী আছেন ওনারা বলছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় স্বয়ং দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি বলছেন। তাহলে বিজেপি কি করে এখানে এসআইআর নিয়ে ভয় দেখাচ্ছে? আমি তো বলবো রাজ্য সরকার ভয় পেয়ে গেছে। আত্মহত্যাগুলো প্রিয়ন্তী একদম একদম, আমি যেটা বলছি যে আত্মহত্যাগুলো হচ্ছে, একদিকে আমি একটা কথা না, একটা প্রবাদ বাক্য আছে যে শকুন মরার খোঁজ পেলে সেখানেই পৌঁছে যায়, একই জিনিস হয়েছে। আমি কোনো মৃত ব্যক্তি স্বর্গীয় ব্যক্তিকে মরা বলতে চাইনি, কিন্তু তৃণমূল যেভাবে নোংরা রাজনীতি করছে সেই মৃত লোকগুলোকে নিয়ে, স্বর্গীয় লোকগুলোকে নিয়ে আমি বলতে বাধ্য হচ্ছি যে এই মুহূর্তে তৃণমূলকে শকুন মনে হচ্ছে আর যারা মারা গেছে তাদেরকে মরা মনে হচ্ছে, কারণ তৃণমূল কংগ্রেস পৌঁছে যাচ্ছে, কে সুইসাইড করে মারা গেছে, কার পারিবারিক সমস্যায় মারা গেছে, সেই সব জায়গায় এসআইআর ঢুকিয়ে দিচ্ছে। একটা মারাত্মক অভিযোগ প্রিয়ন্তী করছে, আমাকে তন্ময়ের কাছে যেতে হবে, কিন্তু আমি একটা ব্রেক নিই প্লিজ, আসছি, একটা খুব শার্প ব্রেক নেব, বিরতির পর ফিরে এসে আবারও এগিয়ে নিয়ে যাবো আলোচনা, সঙ্গে থাকুন। এসআইআর নিয়ে কলকাতা হাইকোর্টে একটি মামলা করার অনুমতি দেওয়া হয়েছে, আমি আসছি সেই বিষয়ে পরে। এবং এই যে তন্ময়দা যে জায়গাগুলো উল্লেখ করার চেষ্টা করছিলেন বা বলার চেষ্টা করছিলেন বা যে কনফিউশনগুলো এখনো রয়েছে সেটা নিয়ে আগামী দিনে মানে মামলা যদি হয়ে থাকে তাহলে তার কোনো মানে পর্যবেক্ষণ, রায় ইত্যাদি আসবে কিনা সেদিকে তো অবশ্যই নজর থাকবে। আমি চন্দনদার কাছে আসি। চন্দনদা, মৃত্যু নিয়ে রাজনীতির অভিযোগ তো দীর্ঘদিন ধরে উঠেছে, আমি শুধু কোনো একটা নির্দিষ্ট রাজ্যের গণ্ডির মধ্যে সীমাবদ্ধ রাখতে চাই না, কিন্তু কথা হচ্ছে আবার ওইখানেই আমি আসতে চাইব, যদি এটা সত্যি হয়ে থাকে যে কথা আজকে কুণাল ঘোষ বলছেন যে বিজেপি এটা ক্রিয়েট করছে বা বিজেপি আতঙ্কটা মানুষের মধ্যে ছড়াচ্ছে, তো তাহলে তো ডেফিনেটলি যে যেটুকু মাটি বিজেপির ছিল সেইটুকু বিজেপি ধরে রাখতে পারবে কিনা জানি না, তৃণমূল কংগ্রেস আরও কাছে যাবে মানুষের। কংগ্রেস সিপিএম কোথায় এখানে? আমি তাপসদার কাছে উত্তরটা এক্সপেক্ট করছি, আগে আপনার উত্তর। দেখো, একটা পরিষ্কার প্রথমত যেটা বলি সেটা হচ্ছে যে খুব স্বাভাবিক অর্থে প্রত্যেকটা দলের একটা নির্দিষ্ট আইডেন্টিটি থাকে, কখনো তার এগ্রেশন থাকে, কখনো তার অ্যাডভান্টেজ থাকে, কখনো ডিসঅ্যাডভান্টেজ থাকে। প্রশ্নটা হচ্ছে যে কংগ্রেস সিপিএম কোথায় যাবে থেকেও বড় প্রশ্ন হচ্ছে যে কংগ্রেস সিপিএম কি বলছে এই প্রসঙ্গটাকে ঘিরে, এবং তার পরবর্তী সময় নির্বাচন হবে, সুষ্ঠু নির্বাচন হবে, এটাই তো প্রমিস করছে ইসিআই। তো আলটিমেটলি ঘটনাচক্রে এসআইআর হবে একটা আঙ্গিক কনটেক্সট, ট্রুথফুলি কনটেক্সট, এবং সেখান থেকে আমরা সকলে একজন ট্রু ভোটার পাবো এবং ইলেক্ট করবো। হোল প্রসেসটা কি এত সোজা, এত স্বপ্নময়,
নাকি এর মধ্যে একটা দুরভিসন্ধি কাজ করছে? আমি তোমাকে সিম্পলি একটা কথা বলি, আমি বিশেষ সময় নেব না স্পেলে, কারণ দেখো কংগ্রেস তার নিজের স্ট্যান্ড, আমি আবারও বলি, আমি কিন্তু প্রশ্নটাকে অ্যাভয়েড করছি না। সিপিএমের কথা তো অবশ্যই তাপসদা আছেন বলবেন, কিন্তু আমাদের একটা পার্সপেক্টিভ আছে যেখান থেকে আমরা প্রশ্নগুলো তুলছি, রেলিভেন্স আছে সেখান থেকে প্রশ্নগুলো তুলছি বলে আজকে সিএনএ তুমি আমাকে এই প্রশ্নগুলো করছো। একটা কথা আমি বলি এখানে তোমাকে, জাস্ট আমি 3টে এক্সাম্পলকে সামনে রাখি, তুমি তাহলে বুঝতে পারবে যে এসআইআরকে ঘিরে আমাদের সন্দেহটা কোথায়। এবং আজ থেকে না, আমরা 4 জনই বললাম তোমাকে, কর্ণাটকে আমি এই প্রসঙ্গ তুলেছি, আমরা তুলেছি মহারাষ্ট্রে, আমরা তুলেছি হরিয়ানাতে। তার পরবর্তী সময় সেটা যখন রিফ্লেক্ট করছে বিহারে, তখন আমরা ঝাঁপিয়ে পড়েছি এটাকে রোকবার জন্য। ম্যানিপুলেশন তো অনেক রোকা হয়েছে, আমি ওকে স্ট্যাটিস্টিক্স দিতে পারি বিহারের নির্বাচনের ক্ষেত্রে। কিন্তু একটা জিনিস এখানে বোঝো, 2002 থেকে 2004, আমার একটা প্রশ্ন, 2 বছর রেগুলেশন করতে যে এসআইআর লেগেছে লাস্ট অ্যাজ পা অ্যাডমিশন, 2 মাসে সেটা কি করে সম্ভব, যেখানে জনসংখ্যার বৃদ্ধির হার অনেক বেশি কম্পারেটিভলি 2002 থেকে প্রায় 22 বছর পর? দিস ইজ ওয়ান কোয়েশ্চেন। দ্বিতীয় কোয়েশ্চেনটা হচ্ছে, আমি তাপসদার সাথে একমত হয়ে, এখানে সকলেই একমত, আমি বিশেষত তাপসদা বা তন্ময়, আমরা তো বলছি এসআইআর হোক, এসআইআরের বিরুদ্ধে কেউ না, প্রসেসের বিরুদ্ধে। দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে, আমি তোমাকে তুলেছিলাম যেখানে সেন্সাস নেই সেখানে, এটা একটা ইন্টারেস্টিং পয়েন্ট। শোনো, আমি বলি, আপনি এই যে প্রসেসটা নিয়ে প্রশ্ন তুললেন, কোনখানটা রেকটিফাই করা? আমি তো তোমাকে বলছি কি, আমি তো এই কারণগুলোই বলছি। টাইম স্প্যানটা একটা বড় ফ্যাক্টর, আমরাও সাজেস্ট করেছিলাম একটা বড় টাইম স্প্যানে রাখা হোক, শুধু নির্বাচনকে সামনে রেখে নয়। আচ্ছা, দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে 2011 পরে 16 বছর যেখানে সেন্সাসটা নেই, জনগণনা নেই, সেখানে তুমি রিফ্লেকশনটা পাবে কিভাবে? ওই হাওয়ায় তুমি কথা বলছো না হাওয়ায় ছবি আঁকছো? এই প্রশ্নটা দ্বিতীয় প্রশ্ন থাকলো। তৃতীয় ভেরি ইন্টারেস্টিং প্রশ্ন, আজকে আরও বেশি ক্লিয়ার হয়ে গেল। ধরো বিহার পর্যন্ত একটা স্টেট বাউন্ড, 2005 রিভিশন, আমি বলছি ইন্টেন্সিভ রিভিশন, যে কথাটা আমি তোমাকে বলেছি, রিভিশন তো অনগোয়িং প্রসেস। এই রিভিশনটাকে রুখে দেওয়া হয়েছিল সুপ্রিম কোর্টের নির্দেশে মহারাষ্ট্র এবং অরুণাচল প্রদেশে, কারণ দ্যাট ওয়াজ দ্য স্টেট, দিস ওয়ার দ্য স্টেটস যেগুলো পোল মাউন্ট ছিল, সেই সময় নির্বাচন তাদের ছিল। সাধারণত এটা একটা প্রোটোকল, এটা আইন না। নির্বাচন কমিশন সাধারণত রাশে থাকে কীভাবে অর্গানাইজ করবেন একটা ইলেকশনকে, একটা বড় ইভেন্টকে, সেখানে এই ইলেকশনের মধ্যে এসআইআর বা রিভিশন এটা করেন না। আর আমি তোমাকে বিশেষভাবে যে প্রসঙ্গটা ফোকাস করছি, যেটা এই মুহূর্তে সবথেকে বড় ফোকাল পয়েন্ট, সেটা হচ্ছে ইলেকশন কমিশন একটা ডিক্লারেশন দিলেন যে এটা হয়তো কেরালা তামিলনাড়ুর মানুষ বুঝবেন না বা অতভাবে, মানে সেইভাবে ফিল করতে পারবে না যেটা আসাম আর বেঙ্গল ফিল করতে পারে। আসামের ক্ষেত্রে এসআইআর হবে না, ওটাও পোল বাউন্ড। এসআইআর হবে না কেন? কারণ ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন্স ওখানে আছে, তাই তো? আচ্ছা, তুমি একটা শব্দ আমি এখানে বলি, দিস ইজ টেকনিক্যাল বাট ভেরি ইন্টারেস্টিং, ইনভার্টেড কমা, সিটিজেন্স। এসআইআরকে বলা হচ্ছে সিটিজেন নয়, ইট ইজ নট সিটিজেনারি এফেক্ট। এসআইআরকে বলা হচ্ছে এটা ভোটার রাইট, এটা কখনোই সিটিজেনশিপ নয়। আর তাহলে এই দুটোর প্যারিটি যখন সামনে আসছে, আর আসাম থেকে যখন বারবার নোটিশ আসছে, পুলিশের নোটিশ আসছে, রেড করা হচ্ছে বাংলার মানুষকে, তারা বিভ্রান্ত হচ্ছেন, তারা ভয় পাচ্ছেন, তারা ভাবছেন কোথায় আমরা আছি, কোথায় আমরা যাব। আত্মহত্যা সাইকোলজিক্যাল এফেক্ট এখানে শুরু হচ্ছে। দিস ইজ ফিয়ার সাইকোসিস। একদম, এখানে খুব সুন্দর ব্যাখ্যা। আমি আসবো তার আগে, এই যে তন্ময়দা কিছুক্ষণ আগে বলছিলেন, উনি একটা এক্সক্লুসিভ ভিডিও দেখাচ্ছিলেন সিএনএ। কিছু খবর আমরা যেগুলো পাচ্ছি একটু শেয়ার করে নিই, এবং তারপরে তৃণমূল কংগ্রেসের 3 নেতার বক্তব্য আপনাদের শোনাবো। কোচবিহারের একটা খবর দেখায়, 500 জনের নাম উধাও ভোটার তালিকা থেকে। কোচবিহারের খাপাইডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের ঘটনা। 1, 2 হচ্ছে অশোকনগর, যেখানে এসআইআর আতঙ্কে গুমা এলাকার কয়েকশো মানুষ রয়েছেন, প্রবীণ থেকে নবীন প্রায় প্রত্যেকে এখানে আতঙ্কে ভুগছেন। আর 3 নম্বর হচ্ছে খুব গুরুত্বপূর্ণ ছিটমহল। এই ছিটমহলের বাসিন্দারা তারা কি করবেন বুঝতে পারছেন না, কনফিউজড অনেকেই রয়েছেন, এরকম কনফিউশনে রয়েছেন। আর এই এত রকমের আতঙ্ক বা এত কনফিউশনের মধ্যে দাঁড়িয়ে যদি উস্কানিমূলক কোনো বক্তব্য কারোর মুখ থেকে বেরোয়, বা যদি কোনো বিতর্কিত বক্তব্য কারোর মুখ থেকে বেরোয়, মানুষ কি করবেন, কোন দিকে যাবেন? কেন বলছি? 3 তৃণমূল নেতা কি বলছেন তারা দেখাই আপনাদের। তাই নির্বাচন কমিশনের রয়েছে বিজয়কে ফান্দি রেখে বলবেন তারা আনো ভোটার লিস্টে কেন আমাদের নাম বাদ গেল সেটা দেখাবেন, তারপরে তোমার খালি দেবো, তারা হারে ছাড়ি দেবো। এই বার্তাটা যদি যায়, তাহলে এই কেন্দ্রীয় ইলেকশন কমিশন এই যে ভোটার লিস্টে 400-500 করে প্রতিটা বুথে নাম ডিলিট করে দিয়েছে,
তার বিরুদ্ধে আমাদের গর্জে উঠবে, এই বার্তাটা আপনাদের দিতে হবে। বলতে আগের থেকে বেশি লিড, 21 সাল থেকে বেশি লিড হবে। বলছি এসআইআর নিয়ে যে সারা রাজ্যে জুড়ে যেভাবে প্রভাব পড়ছে, তাদের যদি স্বচ্ছ যদি এসআইআর হয় তাহলে কি দলের সমস্যা হতে পারে? কোনো কিছু হবে না। এবং আমাদের নেত্রীর মতামত দরকার। আমাদের নেতা যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় নেত্রীর উপরে আমাদের সারা বাংলার মানুষের ভরসা আছে। এখানে এসআইআর ছাড়া কোনো কিছু খাটবে না, এবং তার জন্য আমাদের একটা লোককে বাদ দিয়ে দেখা, তারপর দেখো আমরা কী করবো। আমরা হলো মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিক, আমাদের শুধু সময়ের অর্ডার দেবে, আমরা কাজ করবো। বৈধ ভোটার বাদ দিলে আপনার কি বদনাম? একদম, কারো রোধ করা কোনো দিদি দল যেভাবে নীতি তো সেই নীতি আমার কাজ করবো। মেয়েদের ভূমিকাটা কিন্তু অনেক বেশি। আপনাদের কাজ হবে, আমাদের বুথে যারা আছেন তারা টেলিফোন করেন আর মোবাইলে ছবি তোলেন, কাজের কাজ কিছু করে না, এটা আপনাদের গার্ড দিতে হবে। বুথে কর্মীরা কাজ করছে কি করছে না দায়িত্ব নিয়েছেন, তাদেরকে বিএলএদেরকে কাজ করতে হবে। বিএলএ তাস খেললে হবে না, ঘুমোলে হবে না। প্রয়োজন হলে যদি ভোটার লিস্টে কোনো জায়গায় আমরা অসঙ্গতি দেখতে পাই, আমাদেরকে গ্রামে গঞ্জে নাগরিক কমিটি করে দিতে হবে। কোনো মানুষের ভোট যেন ভোটার লিস্ট থেকে না পড়ে। বিজেপি পরে হবে, দল পরে হবে, মানুষকে বলতে হবে ভোটার লিস্টে নামটা তুলুন। আপনি ভোটারের নাম না থাকলে থানায় গেলে আপনার ডায়েরি নেবে না, চিঠি আপনার ঘরে পৌঁছাবে না, আপনাকে বিদেশি তকমা দিয়ে দিবে, আপনি রেশনে চাল পাবেন না, লক্ষ্মীর ভান্ডার পাবেন না, আপনি যদি ভোটার লিস্টে নামটা সুরক্ষিত না রাখতে পারেন। নাম বাদ পড়লে রেশন বা লক্ষ্মীর ভান্ডারের সুবিধে মিলবে না একজন বলছেন একটা ভোটার বাদ দিয়ে দেখাক, তারপরে আমরা কি করি। আরেকজন বলছেন কোচবিহারের যেটা প্রথমেই যে শুধু রিয়াকশনটা দেখাচ্ছিলাম, এই নেতা বলছেন যে বিএলওদের বেঁধে রাখার নিদান। যখন এসআইআর জুজু হয়ে দাঁড়াচ্ছে বা এসআইআর থেকে আতঙ্ক তৈরি হওয়ার কারণ থাকছে কেন? কারণ চন্দনদা কিছুক্ষণ আগে বলছিলেন যে প্রসেস নিয়ে আপত্তি আছে। যদি সেই কারণে এই বিরোধিতার জায়গাটা তৈরি হয়ে থাকে, আমি তন্ময়দা খুব ছোট করে আপনার কাছ থেকে একটু উত্তরটা নেব। যদি বিরোধিতার জায়গাটা তৈরি হয়ে থাকে এই কারণে যে প্রসেসে গন্ডগোল হচ্ছে, আপনাদের এটা মনে হয়ে থাকে যে বৈধ ভোটাররাও বাদ পড়ে যেতে পারে, সেই সম্ভাবনা থাকছে, সেই জায়গা থেকে কি এই ধরনের বক্তব্যগুলো সামনে আসছে? না, এই বক্তব্যের পিছনে বিজেপির শীর্ষ নেতৃত্ব যারা আছেন রাজ্যে, তাদের ভূমিকা অগ্রগণ্য। এই এসআইআর পদ্ধতি যখন চালু হয়নি, যখন এসআইআর হবে কি হবে না সেটা ঠিক হচ্ছে, তখনও নির্বাচন কমিশন ঘোষণা করেনি। সেই সময় দাঁড়িয়ে বিরোধী দলের দলনেতা শুভেন্দুবাবু বলে দিলেন 1,20,00,000 লোকের নাম বাদ যাবে। ঠিক সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে সুকান্তবাবু একই কথা বললেন, শান্তনু ঠাকুরও একই কথা বললেন। তার মানে আগে থেকে বিরোধী দলের দলনেতারা অঙ্কের উত্তরটাকে দিয়ে দিচ্ছেন, তারপরে বলছেন ব্যাক ক্যালকুলেশন করে অঙ্কটাকে মিলিয়ে দাও। তাহলে তো মানুষের ভয় তৈরি হবেই যে বিজেপি আসলে নির্বাচন কমিশনকে কন্ট্রোল করছে, সেইটা মানুষের কাছে সেই তথ্য চলে আসছে। আমরা বলছি, মমতা বন্দ্যোপাধ্যায়ও বলেছেন, অভিষেকও বলেছেন, আমরা বলছি দলের পক্ষ থেকে কোনো রকম হিংসাত্মক কোনো প্ররোচনায় কেউ পা দেবেন না। আজকে আমরা যেটা বলেছি, প্রত্যেকটা মানুষের পাশে তৃণমূল কংগ্রেস থাকবে। প্রত্যেকটা বৈধ ভোটার যাতে সুযোগ পান, তাদের নাম তোলার সেই চেষ্টা করা হবে। একজন বৈধ ভোটারের নামও যদি বাদ যায়, তাহলে দিল্লিতে গিয়ে 1 লক্ষর উপর মানুষ নিয়ে আমরা আন্দোলন করব, আইনি লড়াই লড়ব কোর্টে গিয়ে। তারপরে দেখা যাবে স্বচ্ছ নির্বাচনী লিস্ট যে ভোটার লিস্ট বেরোনোর পরে মানুষের দুয়ারে যখন যাব, মানুষ সিদ্ধান্ত নিয়ে নেবে। গণতন্ত্রে মানুষ শেষ কথা বলে, আশীর্বাদটা কার কাছে থাকবে। আমি এই চ্যানেলে বসে কথা দিয়ে যাচ্ছি, বিজেপি 50-এর নিচে নেমে যাবে। বেশ, কোর্টের কথা যখন উঠলাম, একটু খুব ছোট করে একটা গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে জানিয়ে রাখতে চাইবো আপনাদের। কলকাতা হাইকোর্টে যেটা বলছিলাম কিছুক্ষণ আগে, মামলা দায়েরের অনুমতি চেয়ে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ, বিশিষ্ট আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়ের মামলা দায়েরের অনুমতি। যে বিষয়গুলো আবেদনকারী এখানে দাবি করেছেন, আদালতের নজরদারিতে হোক এসআইআর প্রক্রিয়া, এসআইআর-এর সময়সীমা বৃদ্ধি করা হোক, কেন এসআইআর করা হচ্ছে, প্রয়োজন কি এসআইআর-এর, বিস্তারিতভাবে আদালতের কাছে জানাক জাতীয় নির্বাচন কমিশন, 2002-এর ভোটার তালিকা সম্পূর্ণভাবে প্রকাশ করুক জাতীয় নির্বাচন কমিশন। এই দাবিগুলো সামনে আনা হয়েছে আবেদনকারীর তরফ থেকে।
শুনানির পরে ডেফিনেটলি বোঝা যাবে কি হতে চলেছে, এতগুলো প্রশ্নের উত্তর সঠিকভাবে কমিশন দিচ্ছে কিনা। তাপসদার কাছে যাবো, কিন্তু দাদা একটা খুব শার্প ব্রেক নিতে হবে এখানে, বিরতির পরে আবারও ফিরছি, সঙ্গে থাকুন। তাপসদার কাছে যাবো সরাসরি। তাপসদা, চুপি চুপি কারচুপি, আপনারা তাই মনে করছেন? না, কারচুপিটা করতে দেব না, যার জন্য এসআইআর নিয়ে নির্দিষ্ট 13 দফা দাবি আমরা আমাদের পার্টির পক্ষ থেকে এবং বাম দলগুলির পক্ষ থেকে আমরা নির্বাচন কমিশনের কাছে রেখেছি। আমরা শুরুতে যেটা বলেছি যে আজকে মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করছে, তন্ময় একটু দেরিতে এসেছে, শুভেন্দু অধিকারী 1,20,00,000 কোথা থেকে রোহিঙ্গা খুঁজে পেয়ে গেল আমরা জানি না। যত আমরা সমস্ত পরিসংখ্যান গুগল ঘেটে টেটে দেখেছি যে এর ধারে পাশে হচ্ছে রোহিঙ্গার সংখ্যা না, 1,20,00,000। রোহিঙ্গা মানে পার্টিকুলার মুসলমানদের বাদ দেওয়ার কথা উনি বলতে চাইছেন আর কি। আর সেই সুযোগে, কারণ এতগুলো ভোটে আমরা দেখে এসেছি যে মৃত মানুষরা কি করে ভোট দেয়, অনেক তথ্য প্রমাণ আমার কাছে আছে, এত তো সময় নেই বলার জন্য। সেই সময় মানে মৃত ভোটাররা তৃণমূলের একটা ভরসাস্থল, ফলে যারা বাইরে আছে এই যে যারা কথা বলছে ওদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। তৃণমূলের যাদের বক্তব্যটা শোনানো হলো ওদের আতঙ্ক তৈরি হয়েছে। আজকে বাম, কংগ্রেস, তাপস সিনহা, চন্দনবাবুরা এরা যা বলছে, এটা যদি সত্যি হয়, একটি মৃত মানুষের যদি না থাকে, যদি ভুয়ো ভোটারের নাম না থাকে, তাহলে নির্বাচনে যেটা তো মুশকিল হয়ে যাবে। সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়ানোর জন্য তৃণমূল, বিজেপি দুটো দলই সেই ধরনের যে মানুষের যে প্রতিদিনের যে সমস্যাগুলো অবহেলিত হচ্ছে, সেই সমস্যাগুলো থেকে যাতে নজর ঘোরানো যায়, তার জন্য বিহারের যেদিন 65 লাখের ঘোষণা হয়ে যায়, প্রথমে শুভেন্দু অধিকারী গর্জন দিলেন এবং সেই জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় কাউন্টার দিলেন, তারপরে অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবারে অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন সূচনা করে দিলেন, আজকে তন্ময় মিটিং করে এসে যাই বলুক না কেন, তখন রাজ্যে অন্যান্যরা লাইসেন্স পেয়ে গেল যে আমরা এই হুমকিটা নির্বাচন কমিশনকে দিতে পারি। তারা সেইভাবে আগুন জ্বালিয়ে দেবো, মেরে দেবো, ভেঙে দেবো, উড়িয়ে দেবো, এই সমস্ত কিছু বলা শুরু করলো। কোথায় তন্ময়টা তো এইমাত্র মিটিং সেরে এলো। এই যে বক্তব্য তৃণমূলের নেতারা কে এমএলএ কে সভাধিপতি কে সভাপতি দলের পক্ষ থেকে একবারও বলা হয়েছে এই বক্তব্য আমাদের না, আমাদের পার্টি যদি এটা করতো, সিপিআইএম যদি এটা করতো, আমরা তাৎক্ষণিক আলিমুদ্দিন স্ট্রিট থেকে আমরা বিবৃতি দিয়ে জানাতাম এটা আমাদের পার্টির বক্তব্য না। কোথায় অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন এই মিটিং করলেন, দরকার নেই সাংবাদিক ডাকার, উনি একটা টুইট করতে পারতেন যে এলোমেলো ভাবে তৃণমূলের যে নেতারা বিভিন্ন জায়গায় আগুন জ্বালিয়ে দেওয়া, মেরে দেওয়া, ভেঙে দেওয়া, অমুক তমুকের যে হুমকিগুলো দিচ্ছে, যাতে আতঙ্কটা তৈরি করা হচ্ছে। এই যে আতঙ্কিত, তাতে যদি একজন মানুষের কোনো ক্ষতি হয়, কোনো একটা জায়গার যদি ক্ষতি হয়, আমরা একটা বিশুদ্ধ ভোটার লিস্ট চাই, যাতে একটা মরা মানুষের নাম থাকবে না, যারা পালিয়ে গেছে থাকবে না, একটা ভুয়ো নাম থাকবে না। এর দায়িত্ব নির্বাচন কমিশনকে নিতে হবে। তা না হলে এইভাবে সমস্ত বিবৃতি দিয়ে তো কোনো লাভ নেই। মানুষকে এই কাজটা করতে হবে। আমরাও হেল্প ডেস্ক করছি। আমি শুধু তন্ময়দের কাছে অনুরোধ করব যে গোটা পশ্চিমবাংলায় করোনার সময় সব জায়গায় আমরা ছিলাম, উত্তরবঙ্গে দুর্যোগের সময়, বন্যার সময় আমাদের ছাত্র যুব সহ সবাই ঝাঁপিয়ে পড়েছে, কাজ করার সুযোগ পেয়েছে। আমরা যেন এখানে হেল্প ডেস্কে কোনো বাধাটা না হয়, কারণ আমরা তো ঘরপোড়া গরু, আমরা বুথ করতে পারবো না, আমরা অফিস খুলতে পারবো না, আমরা হেল্প ডেস্ক করতে পারবো না। এগুলো করা হোক। সামগ্রিকভাবে একটা ভালো ভোটার লিস্ট তৈরি করতে গেলে সমস্ত রাজনৈতিক দল সহযোগিতার হাত বাড়াক। আমরা দেখিয়ে দিই এই বাড়িতে অমুক লোকটি মারা গেছে, আর নির্বাচন কমিশনার আমি বললাম বলে আমাকে ডেথ সার্টিফিকেট এনে দিতে হবে, এটা যেন না বলেন। ডেথ সার্টিফিকেট জোগাড় করার দায়িত্ব, আমি আমার পাশের বাড়িতে কে মারা গেছে, এর আগের দিনও একটা চ্যানেলে আমি বলেছিলাম যে আমার পাশের বাড়িতে কে মারা গেছে, আমি তাকে শ্মশানে নিয়ে গিয়ে সৎকার করে এসেছি, আমি জানবো না। নির্বাচন কমিশনার আমি যখনই বলবো যে আমার ওই কাকুটি মারা গেছে, উনি বলবেন আপনি ডেথ সার্টিফিকেট এনে দিন, এতটা সময় পাবো না। নির্বাচন কমিশনের যে লোকরা আছে তারা জোগাড় করে নেবেন ডেথ সার্টিফিকেটটা। বেশ, আমি প্রিয়ন্তীর কাছে যাবো। প্রিয়ন্তী, এই বিষয় তুমি যেগুলো নোট ডাউন করেছো আমি দেখেছি অনেকক্ষণ, এগুলো তো শুনবো। পাশাপাশি একটা বিষয় এখানে, আমি জানি না তন্ময়দার কি উত্তর হবে এটার, কিছু ক্ষেত্রে অভিযোগ আসছে বিএলওরা শাসক দলের কাজ করছে। আমি আসবো তার মধ্যে উত্তর নেব, খুব ছোট করে প্রিয়ন্তীর কাছে একটু শুনে নিই। আমি বলতে চাইছি যে আমরা বিভিন্ন জায়গায় আজকে সংবাদ মাধ্যমে দেখলাম যে বিভিন্ন বিওলো যারা তৃণমূলের যুব নেতা, বিভিন্ন জায়গায় পঞ্চায়েত সমিতির সদস্য, তারা কিন্তু বিওলো হিসেবে নিয়োগ রয়েছে। এই নিয়োগগুলো কারা করেছে এবং কি উদ্দেশ্য করেছে, বিগত ভোটে এদের কি অবদান ছিল, এগুলো যেমনভাবে খুঁজে বের করতে হবে, তেমনভাবে এই নির্বাচনে যাতে এই শাসক দলের নেতাদের দিয়ে বিওলো তৈরি করে কোনো রকম প্রভাব খাটাতে না পারে, সেটাও নির্বাচন কমিশনকে দেখতে হবে। কারণ স্পষ্টভাবে আমরা দেখতে পাচ্ছি যে তৃণমূলের যুব নেতা, পঞ্চায়েত সদস্যরা বিওলো হিসেবে নিয়োগ রয়েছে। আমার দ্বিতীয় কথা, যেভাবে তৃণমূল নেতাদের বক্তব্যগুলো আপনারা একটু আগেই দেখালেন, যে শাসানি, হুমকি, আমি
একটি কথা স্পষ্ট করতে চাইছি যে কোন লেভেলের ভয় পেলে এইরকমভাবে পাড়ায় পাড়ায় তৃণমূল নেতারা উস্কানিমূলক মন্তব্য করছে, এইভাবে আতঙ্কিত করছে। আমি বলছি যে এসআইআর একটি স্বাভাবিক প্রক্রিয়া, যেখানে ভোটার তালিকায় যে নামগুলো আছে সেই নামগুলোতে কারা 2002 সাল পর্যন্ত কাদের নাম আছে সেই নামগুলো চেক আউট করা হবে, সেগুলো রাখা হবে। বাকিগুলো যারা আছে তারা 2002 সালে ভারতীয় কিনা তার 11টা বিভিন্ন পরিচয়পত্রের কথা বলা হয়েছে, তা দেখাতে পারলে তাকে রাখা হবে, না হলে তাকে অবৈধ ঘোষণা করা হবে। কিন্তু এসআইআর কোথাও বলছে না যে সে ভারতবর্ষের বেনাগরিক, তাকে ভারতবর্ষ থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেওয়া হবে বা সে বিপদে পড়বে, কোথাও কিন্তু বলছে না। কিন্তু এই আতঙ্ক কারা তৈরি করছে? এটা তৃণমূল, রাজ্যের সরকার দায়িত্ব নিয়ে শেষ করবে। একদম ছোট করে দাদা, অনেকগুলো প্রশ্ন, আমি খুব ছোট্ট করে বলার পরিসর নেই, তবু বলছি 2002 সালটাকেই কেন টার্গেট হিসাবে নেওয়া হলো? কারণ পশ্চিমবঙ্গের শেষ 2002 সালেই এসআইআর হয়েছে। তার কারণ হচ্ছে 2002 সালের পরেই যে নাগরিকত্ব আইনের পরিবর্তন হয়েছে সেইটাকে মাথায় রেখেই 2002 করা হয়েছে। সেটা 2005 হতে পারতো, 2006 হতে পারতো, এক। আর দ্বিতীয় কথা হচ্ছে তাপসদা যেটা বললেন যে কি মৃত ভোটার তাপসদা, আমরা চাইবো যে রাজনৈতিকভাবে আপনারা ময়দানে থাকুন, বিজেপি এই রাজ্যে আসুক, এটা তো চাই না আমরা। কিন্তু সমস্যাটা হচ্ছে মৃত ভোটারগুলোকে সব যদি যোগ করে দেন, তাতেও গত নির্বাচনে আপনারা যে পরিমাণ ভোট পেয়েছেন সেগুলো যোগ করলেও দাদা তৃতীয় স্থান, চতুর্থ স্থান থেকে আর দ্বিতীয় স্থানে আসা যাচ্ছে না। আজকে একদম সময় শেষ। প্রত্যেককে ধন্যবাদ সময় দেওয়ার জন্য, এবং আপনারা যারা আমাদের সঙ্গে ছিলেন আপনাদেরও ধন্যবাদ। শেষ করছি, অন্যান্য খবরের জন্য চোখ থাকুক CNN।